হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব হচ্ছে ক্লাস 9 এর প্রশ্ন বিচিত্রা, রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 ফার্স্ট ইউনিট টেস্ট, যেটা তোমাদের 2024 ফার্স্ট ইউনিট টেস্ট হবে এপ্রিল মাসে। তো সেটা নিয়ে আমরা ডিসকাস করব। অঙ্কের একটি মডেল কোশ্চেন পেপার, মানে আমার চ্যানেলে কিন্তু সমস্তই প্রশ্ন বিচিত্রার অঙ্কের সমাধান পাবে, অন্য কিছুর সমাধান কিন্তু পাবে না। আমি শুধুমাত্র অঙ্কের টিচার, অঙ্কই শুধু করাই, ম্যাথমেটিক্সেরই সমাধান পাবে ক্লাস 9 এর জন্য। ঠিক আছে, আমরা যেটা করব সেটা দেখো, এখানে দেখতে পাচ্ছ হয়তো মডেল সেট 1। আমরা মডেল সেট 1টা করব, যেটা তোমরা পাবে হচ্ছে পেজ নম্বর 167। এই পেজটা আমরা সম্পূর্ণ সমাধান করব এই ভিডিওটা। ঠিক আছে, স্কুলের নাম হচ্ছে এসি ইনস্টিটিউশন মালদা। এটা পুরো সমাধান করব, ছোট থেকে বড় সমস্ত অঙ্কগুলো করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা সমস্ত অঙ্কগুলো শিখতে পারবে যে কিভাবে হচ্ছে। ঠিক আছে, শুধু আমি মানে এমনি এইভাবে সমাধান করিয়ে দেবো না, যে যেভাবে করিয়ে দিলাম শুধু টুকে নিলে, ওরকম করলে তো হবে না। ঠিক আছে, তোমাদের তো শিখতে হবে, কারণ পরীক্ষায় প্রশ্নগুলো আসলে তোমাদেরকে নিজের থেকে করতে হবে। তো সেই জন্য কিন্তু আমরা প্রশ্ন বিচিত্রা প্র্যাকটিস করি। তো এটা কিন্তু প্র্যাকটিসের মতন, তোমরা খাতা পেন নিয়ে বসবে, তাহলে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা শুরু করব। শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। ঠিক আছে, এটার পিডিএফও তোমরা পাবে। পিডিএফটা তোমরা পাবে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো, অথবা টেলিগ্রামে গিয়ে আমার যদি চ্যানেলটা সার্চ করো তাহলে সেখান থেকেও তোমরা ডাইরেক্ট করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আজকে। দেখো মডেল 1 পেজ নম্বর 167। ঠিক আছে, এসি ইনস্টিটিউশন মালদা। দেখো প্রথমেটা কি বলছে, এক দাগের একের অঙ্কটা বলছে দুটি অমূলদ সংখ্যার মধ্যে, দুটো অমূলদ সংখ্যার মধ্যে মাথায় রাখবে অসংখ্য অমূলদ সংখ্যা আছে। ঠিক আছে, অসংখ্য অমূলদ সংখ্যা। এবার প্রশ্ন হচ্ছে স্যার অমূলদ সংখ্যা কাকে বলে? মাথায় রাখবে যেটাকে p/q আকারে লেখা যায়, অর্থাৎ ভগ্নাংশ আকারে লেখা যায়, সেই সমস্ত সংখ্যাগুলোকে বা ভগ্নাংশগুলোকে আমরা বলি হচ্ছে লেখা যায় না। যেটাকে লেখা যায় না, ঠিক আছে, তাকে আমরা অমূলদ বলি। আর যেটা লেখা যায় তাকে কিন্তু আমরা মূলদ বলি। ঠিক আছে, মূলদ সংখ্যা, এটা মাথায় রাখবে। তার মানে যেটাকে p/q আকারে লেখা যায় না তাকে বলা হয় অমূলদ সংখ্যা, আর যেটাকে p/q আকারে লেখা যায় সেটাকে বলা হয় মূলদ সংখ্যা। তাহলে দুটি অমূলদ সংখ্যা, ধরো কোন একটা অমূলদ সংখ্যা যেটা পরপর চলছে 2 3 0 2 3 0 0 2 3 তিনটে 0, এই ডট 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 এরকম চলছে। তো এরকম কোন সংখ্যা এবং আরেকটা সংখ্যা আমরা নিলাম 2 1 0 2 1 0 0 2 1 তিনটে 0, এই চলছে। এই দুটোর মাঝখানে কিন্তু মাথায় রাখবে অসংখ্য, অসংখ্য মানে হচ্ছে আনলিমিটেড। ঠিক আছে, আনলিমিটেড সংখ্যা কিন্তু হতে পারে, তাই অপশন সি হবে, অসংখ্য অমূলদ সংখ্যা আছে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? তাহলে এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো দেখো পরেরটায়। পরেরটা কি বলছে, দুই দাগেরটা এখানে করে দিচ্ছি। দেখো বলছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, 4 টু দি পাওয়ার x 8 টু দি পাওয়ার কিউব। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 4 মানে কি 2 এর মাথায় 2 হবে, আর x তো অলরেডি ছিল, তাহলে 2 টু দি পাওয়ার 2x। আর 8 মানে আমরা জানি 2 এর মাথায় 3, আবার তার টু দি পাওয়ার কি রয়েছে 3 রয়েছে, মানে 2 টু দি পাওয়ার 3 রয়েছে এবং তার মাথায় আবার 3 রয়েছে। তাহলে এটাকে যদি আমরা ফ্রেশ করে লিখি তাহলে 2 টু দি পাওয়ার 2x হবে, আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে 2 টু দি পাওয়ার 9 হবে। তাহলে এটাকে আমরা 2 2 উভয় পক্ষ যদি তুলনা করি তাহলে পড়ে থাকবে কি 2x ইকুয়াল টু 9, যেখান থেকে আমরা x এর মান পেয়ে গেলাম কত 9/2। ঠিক আছে, 9/2 হচ্ছে অপশন বি তে রয়েছে। 3 দাগের অঙ্কটা দেখো কি বলছে, 5x কিউব মাইনাস 13x² প্লাস 2√x প্লাস 5 বহুপদী সংখ্যামালার মাত্রা কত? দেখো মাত্রা বের করতে গেলে আমাদের প্রথমে বহুপদী সংখ্যামালা হতে হবে। যখন কোনো অঙ্ক মানে কোনো রাশিতে রুট দিয়ে কোনো জিনিস যদি থাকে, ঠিক আছে, যদি ধরো রুট দিয়ে কোনো পদ রয়েছে, ঠিক আছে, মানে এক্স এর যে সংখ্যাটা, মানে এক্স এর যে টু দি পাওয়ারটা,
সেটা যদি ভগ্নাংশ আকারে থাকে, ঠিক আছে, মানে রুট মানে তো আমরা জানি এই যে রুট যে আমরা লিখছি এটার মানে তো আমরা জানি এক্স টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তাহলে টু দি পাওয়ারে যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে আমরা বহুপদী সংখ্যামালা বলি না, বহুপদী সংখ্যামালা কিন্তু নয়, সংখ্যামালা নয় এটা, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আবার একবার রিপিট করছি, যদি কোনো ভগ্নাংশে এক্স এর যে রাশিটা রয়েছে সেটা যদি টু দি পাওয়ারে ভগ্নাংশ আকারে থাকে, ঠিক আছে, বা রুটে যদি থাকে, রুট মানে কিন্তু ভগ্নাংশ করা যায়, তাহলে সেটা বহুপদী সংখ্যামালা নয়। তার মানে এর কোনো মাত্রাও হবে না, বহুপদী সংখ্যামালাই যদি না হয় তাহলে তার মাত্রা হবে না। এর জন্য এটা কিন্তু অপশন ডি এরটা হবে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, কোনোটি নয় হবে, ঠিক আছে। আমরা চলে আসবো হচ্ছে দেখো 2 দাগে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করোতে কি বলছে, 2x + 3y = 0 সমীকরণের লেখচিত্রটি ড্যাশ বিন্দুগামী। এটা কি করে করবে বলো তো, যখন দেখবে দুটো রাশির যোগফল শূন্য, মাথায় রাখবে দুটো রাশির যোগফল যদি শূন্য হয় তাহলে অলওয়েজ সেটা কিন্তু মূল বিন্দুগামী হবে, মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী মানে কি বলতো, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তার মানে দুটোর যদি 0 হয়, দুটোর যোগফল বিয়োগফল যাই হোক না কেন যদি 0 হয় তাহলে সেটা অলওয়েজ সব সময় কিন্তু এরকম কেন্দ্র দিয়ে যাবে, এই যে কেন্দ্র এটা মাঝখান দিয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তাই এটা মূল বিন্দুগামী হবে, তাই এখানে তোমরা অ্যান্সার লিখবে কি, মূল বিন্দু, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট 3-এর 1-এরটা দেখো সত্য মিথ্যা কিন্তু বলতে বলেছে কিভাবে, বলছে 4x + 3y = 7 এবং 7x - 3y = 4 সমীকরণের অসংখ্য সমাধান আছে। অসংখ্য সমাধানের একটা সূত্র রয়েছে, সূত্র হচ্ছে a1/a2 = b1/b2 = c1/c2। এটা যদি এই শর্তটা যদি মেনে চলে তাহলে কিন্তু অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান আছে, এটা কিন্তু হবে। তাহলে আমরা দেখে নিই এই শর্তটা মেনে চলছে কিনা। সেই শর্তটা মেনে চলার আগে আমাদেরকে জানতে হবে a1 a2 b1 b2 আর c1 c2 মানেটা কি। দেখো এক্স এর যে পথটা থাকে মানে সহগটা থাকে সেটাকে বলা হয় a1, আর এই এক্স এর যে সহগ এটাকে বলা হয় a2। আবার একইভাবে ওয়াই এর সহগটাকে বলা হয় b1 আর এই পাশের ওয়াই এরটাকে বলা হয় b2। আর যে মেন সংখ্যাটা ধ্রুবক পদ রয়েছে সেটাকে আমরা সি ধরি, c1 c2। তাহলে আমরা এখানে দেখে নিই 4 দিয়ে a2 হচ্ছে এখানে 7, তারপরে আমরা দেখে নিই 3 নিচে রয়েছে হচ্ছে -3, আর তারপরে 7 এর নিচে রয়েছে কত 4, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই রাশিটা দেখতে পেলাম। তো এইভাবে দেখো c1 c2 এই যে যাচ্ছে এটাকে আমরা কি করব, আচ্ছা তার আগে বলে দিই এই 4 আর এই 7টা এই পাশে যাবে, ঠিক আছে, অর্থাৎ আর বাঁদিকে যাবে, তো বাঁদিকে গেলে এটাও -7 হবে, এটা -4 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটে রাশি কিন্তু সমান আসছে না, অসমান হচ্ছে, আর অসমান হলে তার অসংখ্য সমাধান হবে না। তাহলে এই কারণের জন্য আমরা কি লিখবো, এটাকে মিথ্যা লিখবো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই কারণের জন্য আমরা এটাকে কি লিখলাম, মিথ্যা লিখলাম। 2 নম্বরেরটা দেখো, কোন চতুর্ভুজের দুজোড়া বিপরীত বাহু যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে ত্রিভুজটা কি সামান্তরিক হবে না, হবে, ঠিক আছে, এখানে না লিখেছে অ্যাকচুয়ালি হবে, তাই এই কারণের জন্য এটা মিথ্যা হবে, ঠিক আছে, এটা নাটা এক্সট্রা আবার লিখে দিয়েছে তাই এই কারণের জন্য কিন্তু আমরা মিথ্যা লিখলাম। দেখো 4 দাগের 1-এর অঙ্কটা কি বলছে, ABCD রম্বজের AB বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং কোণ BCD = 60 ডিগ্রি হলে BD কর্ণের দৈর্ঘ্য কত। আমরা 4-এর 1-এরটা কি করে করব তার আগে আমাদেরকে রম্বজ এঁকে নিতে হবে। তো রম্বজ আমরা এঁকে নিলাম হাত দিয়ে, এটা হচ্ছে রম্বজ, ঠিক আছে, এবং এখানে বলে দিয়েছে যে কর্ণ রয়েছে, তাহলে আমরা এখান থেকে এই একটা কর্ণ টানলাম আর এখান থেকে এই একটা কর্ণ টানলাম। এবার আমাদেরকে নামকরণ করতে হবে, এটা A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D, আর এখানে আমরা নামকরণ করব O, ঠিক আছে, এই ছবিটা আঁকলাম। এবার দেখো আমরা এখানে কি পাচ্ছি, ত্রিভুজ BCD এর কোণ BCD যেটা সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, এখানে বলে দিয়েছে দেখো এই যে BCD 60 ডিগ্রি, এটা আমাদেরকে বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি BC = CD,
আবার সমান সমান এ বি সমান সমান 4 সেন্টিমিটার। কেন বলতো? কারণ রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্যই তো সমান হয়, তার মানে বি থেকে সি এর যে মান, সি থেকে ডি এর যে মান আর এ থেকে বি এর যে মান, এগুলো সব সেম 4 সেন্টিমিটারই হবে। ঠিক আছে, তাহলে যদি বাহু সমান হয় তাহলে আমরা এটা কি করব, কোণ সিবিডি যেটা, ঠিক আছে, কোণ সিবিডি কোণটা দেখে নাও, সি তারপরে বি তারপরে ডি, এই যে এই কোণটা, এই যে ছোট্ট কোণটা, ঠিক আছে, এই কোণটার সাথে সমান হবে কোন কোণটা, সিডিবি। ঠিক আছে, সিডিবি কোণটা, সিডি তারপরে বি, মানে এই কোণটা সমান হবে। ঠিক আছে, কেন সমান হবে? কারণ এর বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, মানে বাহু সমান হলে তার বিপরীত কোণ সমান হয়, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটার মান বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, হাফ অফ 180 থেকে আমাকে বিয়োগ করতে হবে কোণ বিসিডি। ঠিক আছে, কোণ বিসিডিটা আমরা যদি বিয়োগ করে দিই, অর্থাৎ এই যে পুরোটা এটা যদি বিয়োগ করে দিই, তাহলে এই দুটোকে অর্ধেক করে দিলেই যে কোনো একটা কোণ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, বিসিডির মান তো আমরা জানি 60 ডিগ্রি, তার মানে এটা বিয়োগ করব 60। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হাফ অফ কত হবে, 180 থেকে 60 বিয়োগ করলে হচ্ছে 120, আর 120কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে সুতরাং আমরা বলতে পারি এটাও 60, এটাও 60, এটাও 60। তাহলে বিসিডি যেটা, দেখো ত্রিভুজ বিসিডি যেটা, সেটা কিন্তু একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ, তাই তো? কারণ 3টে বাহুর দৈর্ঘ্য যাদের, সরি 3টে কোণের যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে তার 3টে বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাই এটা সমবাহু ত্রিভুজ। তাহলে সুতরাং দিয়ে আমাদেরকে চেয়েছে কি, বি থেকে ডি এর মান কত, তাহলে বি থেকে ডি এর মান হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, যেহেতু বি সি এর যা মান, সি ডিরও তাই মান আর বি ডিরও তাই মান, যেহেতু পুরোটাই একটা সমবাহু ত্রিভুজ, এই কারণের জন্য। ঠিক আছে, চলে আসছি আমরা 2 নম্বরটায়। দেখো 2 নম্বরটা এখানে আগে পড়ে নিই আমরা কি বলছে। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, আগে পড়ে নিই। যদি x সমান সমান 3t এবং y সমান সমান 2t/3 - 1 হয়, তাহলে t এর কোন মানের জন্য x সমান সমান 3y হবে। এটা আমরা কি করে করব, দেখো এখানে 2 নম্বর দিলাম 4-এর 2। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে x সমান সমান 3y এটা বলে দিয়েছে, তাহলে x এর জায়গায় x এর মান বসিয়ে দেবো, x এর মান কত, 3t, আর 3 এর জায়গায় 3 লিখবো, আর y এর মানটাও এখানে আমরা বসিয়ে দেবো 2t/3 - 1। ঠিক আছে, এটাকে আমাকে জাস্ট সমাধান করতে হবে। সমাধান করার আগে দেখো 3 3 কিন্তু দু সাইড থেকেই কেটে যাচ্ছে, তাহলে পুরো থাকছে t ইকুয়াল টু, এটা লসাগু করলে 3 হয়, ওপরে 2t - 3 1 3। ঠিক আছে, লসাগু করেছি। এবার ক্রস গুণ করলে 3tর জায়গায় ক্রস গুণ হয়ে যাবে 3t, আর এই পাশে রয়েছে 2t - 3। এবার ভালো করে লক্ষ্য করে দেখো 3t - 2t ইকুয়াল টু পড়ে থাকছে কত, -3। এটাকে যদি আরো সমাধান করি তাহলে t সমান সমান আমরা পেয়ে গেলাম কত, -3। তাহলে এখানে প্রশ্নে চেয়েছিল, ভালো করে লক্ষ্য করে দেখো, t এর কোন মানের জন্য, তাহলে উত্তর লিখবে t এর মান -3 হলে x ইকুয়াল টু 3y হবে। ঠিক আছে, এটা তোমাদের উত্তরটা লিখতে হবে। চলে আসবো হচ্ছে আমরা নেক্সট 3 দাগেরটাই। দেখো ABCD সামন্তরিকের পরিসীমা 40 সেমি এবং AB সমান সমান 12 সেমি হলে BC বাহুর দৈর্ঘ্য কত। এটা আমরা এখানেই করে দিচ্ছি 3 দাগ দিয়ে। দেখো ভালো করে, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এটা একটা সামন্তরিক এঁকে নিতে হবে। তো এই হচ্ছে একটা সামন্তরিক, এই সামন্তরিকের ABCD বলেছে, তাহলে এটা A, এটা B, এটা C আর এটা D। ঠিক আছে, এটা 12 সেন্টিমিটার বলে দিয়েছে, তাই এটা লিখে দিলাম হচ্ছে 12 সেন্টিমিটার। এবার ভালো করে মন দিয়ে শুনবে, দেখো ABর যে মানটা সেটা CD মানের সাথে সমান হয়, এবং এই দুটো মিলেই তো এই দুটো মানেই তো হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, AB এবং যে CDটা আমরা জানি সামন্তরিকের অপোজিট যে বাহু দুটো সেটা সমান হয়, তাই 12 সেমি। এবার দেখো BC আর AD এই দুটো যদি আমরা যোগফল বের করি, এই যে এইটা আর এই পাশের এইটা, আমি রাইট দিলাম, দেখো এই যে B থেকে C আর A থেকে D, এই দুটো আমরা বের করব। এর যোগফলটা কি করে বের করব, পুরো পরিসীমা থেকে
12 যদি দুবার গুণ করে বিয়োগ করে দিই তাহলেই তো আমরা এই দুটো মিলিয়ে পেয়ে যাব। তাহলে 40 বিয়োগ 12 দুগুণী 24, তাহলে 40 থেকে যদি আমরা 24 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 16 সেমি হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে কি পারলে না? দেখো এই 12, এটা যদি 12 হয় তার মানে এটাও তো 12 সেন্টিমিটার হবে। ঠিক আছে, তাহলে 12 12 24 হলো, আর পুরোটা তো 40, তার মানে 40 থেকে যদি আমরা 24 বিয়োগ করে দিই তাহলে 16 পেয়ে যাব। তার মানে এডি আর বিসি মিলে 16 পাবো, আর আমাদের শুধুমাত্র বিসির দরকার। তার মানে কি করতে হবে, এই 16কে 2 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে 16কে 2 দিয়ে ভাগ করে দিলে 8 সেমি হবে। ঠিক আছে, তাহলে 8 সেন্টিমিটার হচ্ছে বিসির মান। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো 4 দাগেরটা পড়ে নিয়ে আগে কি বলছে আমরা। 4 দাগ, কে এর মান কত হলে 4x² মাইনাস kx প্লাস 1 এর একটি উৎপাদক x মাইনাস 1 হবে। ঠিক আছে, এটা আমরা কি করে করব দেখে নাও। 4 দাগ, এখানে 4 দাগ দিলাম। তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, যে মানটা অর্থাৎ যে উৎপাদকটা x মাইনাস 1 হবে, এই উৎপাদকটাকেই আমরা আগে প্রথমে 0 ধরে নেব। তাহলে উৎপাদকটাকে 0 ধরলে x এর মান ইজিলি বেরিয়ে যাবে 1, তার মানে x এর মান আমরা 1 ধরে অঙ্কটা করব। তাহলে কি লিখবো, ধরি বলে লিখবো, ধরি ফাংশন অফ x। ঠিক আছে, মানে এটা হচ্ছে f ফর হচ্ছে ফাংশন, তো ফাংশন অফ এক্স, এটার সমীকরণটা হবে 4x² মাইনাস kx আর প্লাস দিয়ে 1। ঠিক আছে, এখানে আমাদেরকে কি করতে হবে, এই যে fx রয়েছে, এই fx এর একটি উৎপাদক আমাদেরকে বলে দিয়েছে x মাইনাস 1। এটা যদি হয়, ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, f1 এর যে মানটা, ঠিক আছে, ফাংশন অফ 1, এই যে দেখো x এর জায়গায় যদি 1 বসাই তাহলে এর মানটা আমাদেরকে 0 প্রমাণ করতে হবে বা 0 হতেই হবে। ঠিক আছে, এটা বহুপদী সংখ্যামালার একটা বিশেষ নিয়ম। যারা 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 বহুপদী সংখ্যামালা করেছো তারা এই নিয়মটা জানো, যদি না জানো তাহলে শিখে নাও। এবার f1 এর মানটা আমাকে 0 করতে হবে, তাহলে আমরা f1 এর মান যদি 0 করি তাহলে আমরা এখানে লিখবো, সুতরাং দিয়ে f1 মানে ফাংশন অফ 1, এটার মান যদি আমরা 0 করি তাহলে আমরা এই জায়গাটায় বসাতে পারি, এই যে ফাংশন অফ 1, এটার জায়গায় এই সমীকরণটাকে আমরা 1 ধরে করব, মানে x এর জায়গায় 1 ধরে করব। তাহলে 4 × 1 এর স্কোয়ার k × 1 আর প্লাস দিয়ে 1 লিখবো ইকুয়াল টু 0 বেরোবে। ঠিক আছে, মানে এই যে fx যেটা ছিল এই সমীকরণটাই, সেই x এর জায়গাগুলোতে আমাদেরকে 1 বসাতে হবে। তাহলে 1 বসানোর পর 4 × 1 = 4 হয়ে যাচ্ছে, এটা k × 1 = k আর প্লাস দিয়ে 1 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখো মাইনাস k আর প্লাস দিয়ে 5 আসছে ইকুয়াল টু 0। তাহলে আমরা k এর মান যদি বের করি, শুধু k এর মান, তাহলে 5টা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, শুধু 5 হয়ে যাবে। আচ্ছা, প্রথমত বলে রাখি 5 ওই পাশে গেলে -5 হবে। আমি তোমাদের এই লাইনটা একটু মুছে দিয়ে আবার দেখাচ্ছি, কারণ অনেক স্টুডেন্ট বুঝতে পারবে না। মাইনাস কে ইকুয়াল টু -5 হবে। এর পরেরটাতে কি হবে বলতো, এই মাইনাস মাইনাস দু সাইড থেকে কেটে যাচ্ছে, তারপরের লাইন হবে কে ইকুয়াল টু 5। ঠিক আছে, অনেক স্টুডেন্ট হয়তো একটু দুর্বল থাকো অঙ্কে, তখন তাদের জন্য এইগুলো খুব জানা দরকার। ঠিক আছে, তাহলে কে এর মান 5 হচ্ছে। তাহলে তোমরা উত্তরে কি লিখবে, কে এর মান কত হলে, তাহলে কে এর মান 5 হলে সেই সমীকরণটির একটি উৎপাদক x মাইনাস 1 হবে। এটা কিন্তু তোমাদের উত্তরে লিখতে হবে। এবার আমরা চলে আসছি দেখো 5 দাগের অঙ্কটায়। দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের উপরিস্থ একটি বিন্দু স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধ কত। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমি বলবো, কারণ এটা প্রশ্নবিচিত্রা অনেকবার রিপিট পাবে। আগের বছরও এটা অনেকবার রিপিট ছিল। ঠিক আছে, যাদের পুরনো প্রশ্নবিচিত্রা রয়েছে তারাও দেখবে এই অঙ্কটা প্রচুরবার রিপিট রয়েছে। তাহলে 5 দাগের অঙ্কটা আমরা কি করে করব দেখে নাও। প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা বৃত্ত আঁকতে হবে। আমি হাত দিয়ে আঁকছি, তাই আমার পুরো সম্পূর্ণ গোল হবে না, তো আমি চেষ্টা করছি, কারণ সম্পূর্ণ গোল হাত দিয়ে মাঝে মাঝে হয় না। এই হচ্ছে আমরা বৃত্ত আঁকলাম, এবং এর মাঝখান দিয়ে গেছে হচ্ছে কেন্দ্র। ঠিক আছে, এর মাঝখান দিয়ে গেছে কি, কেন্দ্র।
তাহলে আমরা এবার কি করব, এখানে বলে দিয়েছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, মানে কেন্দ্রের স্থানাঙ্ক তো আমরা জানি এটা স্থানাঙ্ক হচ্ছে 0,0, ঠিক আছে। আর এখানে বলেছে ওপরে যে কোনো একটা বিন্দু রয়েছে যেটা বলে দিয়েছে 3,4। তাহলে এই দুটো বিন্দুর আমরা নামকরণ করতে পারি। ধরে নাও এটাকে আমরা ধরলাম 0 আর এটাকে আমরা 0 নয় ও, আর এটাকে আমরা নাম দিলাম পি। তাহলে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ওপি, মানে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যেটাকে আমরা ওপি বলছি, সেটা বের করতে গেলে একটা সূত্র রয়েছে, ঠিক আছে। তোমাদের কোর্সে দেখি 4 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে দূরত্ব বলে একটা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, কোঅর্ডিনেটের চ্যাপ্টার, স্থানাঙ্ক জ্যামিতির একটা চ্যাপ্টার। সেখানে কিন্তু একটা সূত্র পাবে দূরত্ব নির্ণয়ের, মানে দুটো পয়েন্টের দূরত্ব নির্ণয়ের সূত্র আমি লিখে দিচ্ছি, দেখো, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে কিন্তু সূত্র। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী x1 কোনটাকে ধরবো আর x2 কোনটাকে ধরবো। দেখো, ফার্স্টের জিরোটা x1 আর এই পি এর ফার্স্টের সংখ্যাটা হচ্ছে x2, তারপরে আবার এই জিরোটা হচ্ছে y1 আর এই 4টা হচ্ছে y2, সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে কি হবে, 0 মাইনাস 3 তার হোল স্কোয়ার আর প্লাস দিয়ে 0 মাইনাস 4 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা কিন্তু এককে হবে, ঠিক আছে, এটা একটা ইউনিট বা একক, যেহেতু দূরত্ব তো তাই দূরত্বের একক হয়। এবার আমরা কি করব ভালো করে লক্ষ্য করে দেখো, -3 যদি স্কোয়ার করি, এখানে তো -3 হবে, তা -3 স্কোয়ার 9 হয়, আর -4 স্কোয়ার করলে কিন্তু 16 হয়, ঠিক আছে। মাইনাস কিন্তু উঠে যাবে, কারণ মাইনাসে স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়। 9 16 যদি যোগ করো তাহলে দেখবে 25 পাবে, আর 25কে আমরা যদি ভাঙি বর্গমূলে তাহলে 5 একক বেরোবে। তাহলে এর ব্যাসার্ধ কত, 5 একক, ঠিক আছে, এটা উত্তর হবে। তাহলে 5টা অঙ্ক হয়ে গেল। আমরা চলে আসবো হচ্ছে 5-এর পর যেটা রয়েছে আমাদের যে মেন 4 দাগের, যেহেতু এই অঙ্কগুলো ছিল তাহলে আমরা এখানে কি করব, 5 দাগে অঙ্ক, 5 দাগে সেরকম অঙ্ক নেই, 6 দাগেও নেই, 7 দাগে আমরা চলে আসছি ডাইরেক্ট, ঠিক আছে। 7 দাগেরটা দেখো কি বলছে, 7-এর 1-এরটা সমাধান করতে বলেছে যে কোনো একটি, ঠিক আছে। এখানে আমরা প্রথমটা নিয়েছি এবং তারপরে আরেকটা রয়েছে সেটা আমরা করব। এই সমাধান দেখো 4টে রুলসে করা যায়। 4টে রুলসের মধ্যে কি কি, একটা রুলসের নাম হচ্ছে অপনয়ন, 2 নম্বর রুলস হচ্ছে তুলনামূলক, ঠিক আছে, আর 3 নম্বর রুলস হচ্ছে পরিবর্ত, ঠিক আছে, আর 4 নম্বর রুলস হচ্ছে বজ্র গুণন। এই 4টে নিয়ম যদি তোমরা শিখে থাকো তাহলে তোমাদের খুব সুবিধা হবে, কারণ যে কোনো নিয়মে এটা সমাধান করতে পারো, ঠিক আছে। তো এই 4টে নিয়ম কিন্তু শেখা তোমাদের খুবই জরুরি। আমি এখানে যে নিয়মটা করব সেটা হচ্ছে অপনয়ন রুলসটা দেখে নাও বা একবার শিখে নাও, যদি শিখে থাকো তাহলে ভালো, না শিখে থাকলে দেখে নাও। এটা এই যে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে ফার্স্টেরটা কি লিখবে, 1 নম্বর সমীকরণ লিখবে, আর দ্বিতীয়টা কি লিখবে, 2 নম্বর সমীকরণ লিখবে। এবার দেখো 1 নম্বর সমীকরণে এক্স এর যে সহগটা 3 রয়েছে সেটা দিয়ে আমরা 2 নম্বর সমীকরণকে গুণ করে দেবো। তাহলে লেখাটা কি হবে, 1 নম্বর সমীকরণকে 1 দ্বারা, ঠিক আছে, 1 দ্বারা, এবং যে 2 নম্বর সমীকরণটা রয়েছে 2 নম্বর সমীকরণকে আমরা কি লিখবো, 3 দ্বারা গুণ করে পাই, ঠিক আছে। এই ভাষাটা কিন্তু লিখতে হবে। তাহলে এইটা যেরকম আছে সেরকমই লিখবো, 3x মাইনাস 2y ইকুয়াল টু 5। আর আরেকটা কি রয়েছে, আমরা যদি দ্বিতীয় সমীকরণকে 3 দিয়ে গুণ করি তাহলে 3x হয়ে যাবে, প্লাস এটা 3 4 হয়ে যাবে 12 বাই ওয়াই, আর ইকুয়াল টু এটাও হয়ে যাবে 3 4 12। এবার এখানে কি করতে হয়, একটা দাগ টানতে হয়, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে। এবার দেখো 3x এটা কেটে যাচ্ছে, আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে, দেখো এটা পুরো কেটে যাচ্ছে। তাহলে এখানে মাইনাস থাকছে, আর এই যে 2 আর এই যে 12 এটা যোগ হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 12 আর 2 হয়ে যাবে 14 বাই ওয়াই, আর এখানে হয়ে যাবে মাইনাস দিয়ে 12 থেকে 5 বিয়োগ হবে, কারণ এখানে একটা মাইনাস রয়েছে। তাহলে 5-এর পর 12 করলে হচ্ছে এখানে কত হচ্ছে, 7, ঠিক আছে। 7 8 9 10 11 12, হ্যাঁ ঠিক আছে।
এবার দেখো মাইনাস মাইনাসও কেটে যাচ্ছে, তাহলে আমরা যদি ক্রস গুণ করি মানে ওয়াই দিয়ে 7 কে গুণ করি তাহলে 7y ইকুয়াল টু 14 বেরোবে। আর এখান থেকে আমরা যদি শুধু y এর মান বের করি তাহলে 14/7 বেরোবে। আর 14/7 মানে অ্যান্সার কত আসছে, y এর মান 2 আসছে। ঠিক আছে, তাহলে y এর মান যদি 2 আসে তাহলে আমরা কি করব, 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে লিখবো 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে y সমান সমান 2 বসিয়ে পাই, এটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণে কি ছিল, 3x লিখবো, মাইনাস দিয়ে 2/y, y এর জায়গাতে আমরা 2 বসিয়ে দেবো কারণ y এর মান তো 2 আছে, আর ইকুয়াল টু কি রয়েছে 5। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 3x মাইনাস 1 হবে, কারণ 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, আর সমান সমান দিয়ে 5 রয়েছে। তাহলে আমরা লিখতে পারি 3x সমান সমান 5 থেকে কি হবে 1 যোগ হয়ে যাবে। কেন, কারণ -1টা যদি ডান দিকে যায় তাহলে +1 হয়ে যায়। এবার দেখো x এর মান যদি আমরা শুধু বের করি তাহলে 5 আর 1 6, আর তার নিচে চলে যাবে হচ্ছে 3। 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে, 3 দুগুণী 6। ঠিক আছে, তাহলে x এর মানও এখানে 2 বেরোলো, আর y এর মানও কিন্তু এখানে 2 বেরোলো। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে সমাধান করতে হবে। এবার যদি বলো যে স্যার অ্যান্সার মিলেছে কি মেলেনি আমরা বুঝবো কি করে, চেক করে দেখো, বুঝে যাবে। যেমন এক্স এর দ্বিতীয় সমীকরণে দেখো এক্স এর জায়গায় যদি 2 বসাও আর y এর জায়গাতেও যদি 2 বসাও তাহলে দেখো এটা সমাধান করে কত আসছে, 2 যোগ 4 থেকে 2 দিয়ে আমরা ভাগ করলে 2 হবে, 2 দুগুণী 4। তো দেখো এখানে অ্যান্সার কিন্তু 4ই আছে, তাহলে আমাদের অ্যান্সার পুরো পারফেক্ট এসছে। ঠিক আছে, এটা আমি জাস্ট এমনি বললাম লাস্টটুকু অংশ, তোমাদের অ্যান্সার এত দূরই লিখে দেবে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 2, এটা লিখলেই হবে। চলে আসছে আমরা 7-এর 2 দাগেরটায়। দেখো 7-এর 2 দাগেরটা আমাদের যেটা করতে হবে সেটা কি করব, আমাদের এই দুটো সমীকরণকে আলাদা করে নিতে হবে। তাহলে আমরা কি করব দেখে নাও, 2x প্লাস 3y মাইনাস 5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আলাদা 0 করে নেব। আর এখানে রয়েছে 3x প্লাস 2y মাইনাস 5, এটাকেও যদি আমরা স্কোয়ার করে নিই তাহলে এটা এটাকে যদি আলাদা করে নিই এটাও তাহলে 0 হবে। তাহলে আমরা কি করব ভালো করে দেখো, স্কোয়ার যদি শূন্যের কাছে যায় তাহলে 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তারপরে আমরা কি করব, 2x প্লাস 3y, এই মাইনাস 5টা ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস 5 হয়ে যাবে। একইভাবে এই রাশিটাও তাই, 3x প্লাস 2y, এটাও মাইনাসটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, শুধু 5 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমি অপনয়ন করব, আমি কিন্তু আলাদা কোনো নিয়ম এখানে করছি না, কারণ অপনয়নটাই কিন্তু আমার কাছে সহজ মনে হয়। তোমাদের কাছে যদি কোনো কিছু নিয়ম সহজ মনে হয় তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তুলনামূলক রয়েছে, বজ্রগুণন রয়েছে, ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে করতে পারো, এই না যে আমারটাই দেখে দেখে করতে হবে বা আমি যেটা করছি সেটাই করতে হবে, তার কোনো মানে নেই। দেখো এটাকে আমরা কি করে করব, এই অঙ্কটা কিন্তু আমরা লেখালেখি করব না, কারণ আমরা লেখাটা আগেই বুঝে গেলাম কিভাবে লিখতে হয়। এটা জাস্ট আমরা 1 নম্বর সমীকরণ করব, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ করব। তাহলে 1 নম্বর সমীকরণকে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করব, 3 দিয়ে। আর 2 নম্বর সমীকরণকে আমরা গুণ করব কত দিয়ে, 2 দিয়ে। ঠিক আছে, এই ভাষাটা লিখে নেবে। ভাষাটা কি হবে আবারও বলি, 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। গুণ করার পরে দেখো কি আসছে, 3 দুগুণী 6 6x প্লাস দিয়ে 3 তিরিককে 9y, আর তারপরে হচ্ছে 3 পাচ্ছে 15। এটাকেও যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 6x, তারপরে প্লাস দিয়ে হয়ে যাবে 2 দুগুণী 4y, আর এটা হয়ে যাবে কত, 5 দুগুণী 10। তাহলে এটা আমাদেরকে কি করতে হবে, সাইন চেঞ্জ করতে হবে, মাইনাস মাইনাস মাইনাস। তাহলে এটা তো কেটে যাচ্ছে, 6x আর মাইনাস 6x কেটে যাচ্ছে, তাহলে 9y থেকে 4y যদি বাদ দিই তাহলে দেখো 5y থাকছে, আর 15 থেকে 10 বাদ দিলেও কিন্তু 5 থাকছে। তাহলে ইজিলি আমরা বলতে পারি y এর মান 1 হবে, কারণ 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে y এর মান যদি আমরা 1 যদি পেয়ে যাই তাহলে এটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাতে পারি। তাহলে 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে y সমান সমান 1 বসিয়ে পাই। ঠিক আছে, এই ভাষাগুলো কিন্তু বারবার বলছি তোমাদেরকে লিখতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণে কি ছিল, প্রথমে 2x, তারপরে প্লাস দিয়ে 3y, y এর জায়গায় তো 1 আছে তাই 3 1 কে 3 বসবে ইকুয়াল টু 5। তাহলে আমরা এবার কি করব, 2x সমান সমান 5 থেকে আমাদের 3 বাদ যাবে। পরের লাইনে শুধু x এর মান কি করে বের করব, 5 থেকে 3 বাদ গেলে 2 হয়, আর নিচে আবার একটা 2, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, আবার 1 হচ্ছে।
ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো কিনা। তাহলে ওয়াই এর মানও 1 আর এক্স এর মানও 1, দুটোর মানই 1। এভাবে কিন্তু তোমাদের সমাধানটা করতে হবে। চলে আসছি আমরা নেক্সট 8 দাগের অঙ্কটায়। দেখো 8 দাগেরটা বলছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি। এখানে আমরা পুরোটাই করবো, যে কটা দিয়েছে সেটাই করব। শুধু তোমাদেরকে বলে দিলাম যে এখানে যে কোনো একটি করতে হয়তো বলবে তোমাদের স্কুলে। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব, এটা সমান সমান দিয়ে করতে হয়। এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64 রয়েছে। তো এটা আমাদেরকে মেইন যে সূত্রটা ফেলতে হবে সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। আমি কিন্তু এখানে সূত্রটা আগে লিখে নিই। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আর মাইনাস আমরা করব 3abc। এটার সূত্রটা কি তোমাদেরকে আগে জানিয়ে দিই। সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তারপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা হচ্ছে মেন সূত্র। ঠিক আছে, এটাকে আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করব। আমি এটা কালিটা অন্য অন্য কালি দিয়ে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, দেখে নাও। তো আমরা প্রথমে কি করব, এখানে এক্স কিউব রয়েছে তাহলে এটা এক্স কিউব করব, তারপর এটা ওয়াই কিউব রয়েছে তাই ওয়াই কিউব করব, আর প্লাস দিয়ে 64 রয়েছে, 64 মানে আমরা জানি 4 কিউব হয়, আর মাইনাস আমরা জানি 3ab, তার মানে 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 4। ঠিক আছে, 4টা কিন্তু এখানে সি এর রূপ হিসেবে লিখছি। ঠিক আছে 4। এবার সূত্র তো আমরা একটু আগে জানলাম, এ প্লাস বি প্লাস সি, তার মানে এখানে হবে এক্স প্লাস ওয়াই প্লাস 4। আর তারপরে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটে দেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দিয়ে হয়ে যাবে কি 4 স্কোয়ার, তারপরে মাইনাস দিয়ে কি হবে এ বি মানে হচ্ছে এখানে এক্স ওয়াই, তার মানে আমরা লিখবো এক্স ওয়াই, মাইনাস দিয়ে আমরা লিখবো কি বিসি, বি মানে হচ্ছে ওয়াই আর এখানে সি মানে 4y হয়ে যাবে, আর তারপরে হচ্ছে কি সি এ মানে হচ্ছে 4 আর এক্স মানে 4x। ঠিক আছে, তো এটা ফার্স্ট ব্র্যাকেটও ইউজ করতে পারো, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম। এবার দেখো আমরা কি করব, এটাকে ফাইনাল ভাবে লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস 4, আর এটাকে যদি আমরা সাজাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার প্লাস দিয়ে এই যে 4 স্কোয়ার সেটা 16 হবে, আর মাইনাস দিয়ে এক্স ওয়াই হবে, মাইনাস দিয়ে 4y হবে, আর মাইনাস দিয়ে 4x হবে। এটা এইভাবে কিন্তু করতে হবে, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, চলে আসছে 8-এর 2-এরটা। দেখো 8-এর 2-এরটা কিন্তু একটু ইম্পর্টেন্ট অঙ্ক। 8-এর 2-এরটা কিভাবে করবো, মিডিল টার্ম ফর্মে করবো। ঠিক আছে, তোমরা মিডিল টার্ম ফর্ম জানো। এই যে দুটো রাশি রয়েছে এটা এক্স এর সামনে আমাদের সহগটা নিয়ে আসতে হবে। এক্স এর সহগটা এখানে তাহলে কি রয়েছে, 1 রয়েছে। তাহলে 1 আমরা কিভাবে নিয়ে আসবো, দেখো 1 নিয়ে আসার টেকনিক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, এ প্লাস 2 মানে বড় সংখ্যাটাকে আমরা আগে লিখবো, আর মাইনাস দিয়ে এ প্লাস 1 এটাকে পরে লিখবো। ঠিক আছে, এবং ব্র্যাকেট ক্লোজ করে এক্স লিখবো, আর মাইনাস দিয়ে যা ছিল তাই লিখবো, এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2 এটা লিখবো। এবার দেখো এক্স স্কোয়ার লিখলাম প্লাস এটাকে যদি আমরা এক্স দিয়ে গুণ করি তাহলে কি হবে, এ প্লাস 2 ইন্টু এক্স, আর এইটাকেও এক্স দিয়ে যদি গুণ করি তাহলে এ মাইনাস 1 ইন্টু এক্স, আর বাকি যা ছিল তাই বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমাদেরকে কি করতে হবে, দেখো এই যে দুটো রাশি দেখতে পাচ্ছ, আমি যে দাগ দিচ্ছি, দেখো এই যে দুটো রাশি, এই দুটো রাশি থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস এ প্লাস 2, এটা পড়ে থাকছে। ঠিক আছে, আর এই যে দুটো দেখতে পাচ্ছ এখানে, যে এই দুটো রাশি দেখতে পাচ্ছ, এই দুটো রাশি থেকে মাইনাস এ মাইনাস 1 কমন যাচ্ছে, তাহলে এটাও কি হবে, এক্স প্লাস এ প্লাস 2, এটা ব্র্যাকেটের মধ্যে বসবে। এবার দেখো দুটো যেহেতু ব্র্যাকেটে সেম কমন রয়েছে তাই এক্স প্লাস এ প্লাস 2 একটা ব্র্যাকেটে হয়ে গেল, আর বাইরে যেটা রয়েছে মানে এক্স রয়েছে, মাইনাস রয়েছে, এ রয়েছে, আর মাইনাসে মাইনাসে প্লাস 1 রয়েছে, এটা একটা ব্র্যাকেটে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স প্লাস এ প্লাস 2 আর এক ইন্টু দিয়ে এক্স মাইনাস এ, তারপরে হচ্ছে, আচ্ছা দাঁড়াও এখানে একটা ভুল হয়ে গেছে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। ঠিক আছে, এটা প্লাস হবে, এটা একটু ভুল হয়ে গেছে, এটা মাইনাস হবে। এখানে প্লাস রয়েছে, আমি এটা প্লাস খেয়াল করিনি, এটা প্লাস হবে, এ প্লাস 1 এ প্লাস 1, আর এটা হয়ে যাবে এ মাইনাস 1, যেহেতু বাইরে মাইনাস আছে তাই প্লাসে মাইনাসে মাইনাস। এবার ঠিক আছে, এক্স মাইনাস এ মাইনাস 1, এবার একদম অঙ্কটা ঠিক আছে। ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছিল।
9 দাগেরটা দেখো, লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলেছে। তো লেখচিত্রের সাহায্যে এটা সমাধান করবে 4x - y = 3, তারপরে 2x + 3y = 5। এটার দেখো কিভাবে করবে। প্রথমে আমাদের যে 4x - y = 3 রয়েছে, এটাকে আমরা কি করব, x এর মান প্রথমে বের করব। তাহলে 3 + y লিখলাম। তারপরে দেখো x এর মান কত বেরোবে, 3 + y বাই দিয়ে 4 হবে। ঠিক আছে, 3 + y বাই দিয়ে 4। এবার দেখো এটাকে কি করতে হয়, বক্স করতে হয়, এক্স ওয়াই আর এরকম করে 3টে বক্স করতে হয়। ঠিক আছে, তো এরকম ভাবে কি করবে, 3টে বক্স করবে। এবার আমাদেরকে কি করতে হবে, এখানে সংখ্যা ধরতে হবে। দেখো প্রথমে যদি আমরা 1 ধরি, ওয়াই এর মান যদি আমরা 1 ধরি, তাহলে 3 আর 1 এ 4, 4কে 4 দিয়ে ভাগ করলে এটাও এক্স এর মান 1 হয়। এবার দেখো আমরা কি করব, পরে আবার সংখ্যা ধরতে হবে। সংখ্যাটা ধরবো কি করে, দেখো এই যে প্রথমে যে 1 ধরেছো তার সাথে এই যে নিচের সংখ্যা 4 রয়েছে না, সেটাকে যোগ করে করে বসাতে পারো। ঠিক আছে, যেমন এই যে 4 আর এই যে 1, তাহলে এখানে কিন্তু তোমরা কি নিতে পারো, 5 নিতে পারো। তাহলে 5 আর 3 8, 4 2 8, তার মানে এখানে 2/5 হয়ে যাবে। আবার 5 আর 4 কি যোগ করলে কত হয়ে যাবে, 9। 9 বসালে 3 আর 9 12, 12 মানে 3 4 12 মানে 3 বসবে। ঠিক আছে, এইভাবে কিন্তু বসে বসে করতে পারো। তোমাদের যদি মনে হয় যে স্যার এত কাছাকাছি সংখ্যা নেব না, তাহলে তুমি 9 পরেও 4 ঘর এগিয়ে যাও। 9 পরে 4 ঘর এগোলে কত হবে, 9 আর 4 হয়ে যাবে তোমার 9 10 11 12 13। 13 নিয়ে করতে পারো। ঠিক আছে, নিচে 13 নিয়ে নেবে, তাহলেও হবে। ওয়াইয়ের মান 13 ধরে করবে, তাহলে 4 4 16 বেরোবে। এভাবে তোমরা করতে পারো, মানে নিচের যে সংখ্যাটা রয়েছে না, সেটা যোগ করে করে বসাতে পারো, অনেকগুলো অসংখ্য সংখ্যা বেরোবে। একইভাবে দেখো 2x + 3y রয়েছে সমান সমান 5। তাহলে আমরা কি করতে পারি, 2x সমান সমান 5 - 3y করলাম। এর পরের লাইনে দেখো x সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 5 - 3y, আর বাই দিয়ে কে রয়েছে 2। তাহলে এটাকেও যদি আমরা ছকে সাজাই, তাহলে x, তারপরে দেখো এরকম আমরা 3টে রাশি করলাম। তাহলে 3টে রাশি যদি আমরা করি, তাহলে কিভাবে বেরোচ্ছে দেখো, এখানেও প্রথমে 1 ধরে করব। তার মানে y এর মান যদি 1 ধরি, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, এটাও 1 বেরোবে। এরপরে দেখো আমরা 1-এর পর 2-এর 1-এ 3 ধরতে পারো, এখানে 3। ঠিক আছে, তাহলে 3 ধরে করলে 3 3 এ 9 হয়। 9 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে, 9 থেকে 5 বাদ দিলে হচ্ছে -4। -4কে 2 দিয়ে ভাগ করলে -2, মানে এটা -2 হচ্ছে। তারপরে 3 আর 2 এটা 5 ধরে করতে পারো, তাহলে 5 3 5 15। 15 থেকে 5 বাদ দিলে হচ্ছে -10। -10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে -5। তাহলে এই সংখ্যাগুলো হয়ে গেল। এবার এই সংখ্যাগুলো হয়ে গিয়ে তোমাদের কিন্তু গ্রাফ করতে হবে। তো গ্রাফটা দেখো কিভাবে করছি। 1,1 রয়েছে, তো দেখো x এর মান 1, y এর মান 1। তাহলে এই যে এখানে দেখো এই যে 0 থেকে 1 আর এই যে 1, এই জায়গাটায় যাচ্ছে। তাহলে এই জায়গাটায় গিয়ে কি করবে, গোল করে দেবে। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে 1,1। তারপরে দেখো 2,5 রয়েছে, তাহলে 2 এ যাবে আর উপরে 5 যাবে, 1 2 3 4 5। এই যে দেখো এই পয়েন্টটা কি করবে, গোল করে দেবে। তারপরে দেখো 3 আর 9 রয়েছে, তাহলে 3 আর 9 কি হয়ে যাবে, 1 2 3। তারপরে 9 যাবে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। দেখো এই পয়েন্টটা এভাবে গোল করে দিয়ে স্কেল দিয়ে টেনে দেবে। ঠিক আছে, আবার 1,1 রয়েছে, সেটা তো আগে থেকে হয়ে গেছে 1,1। তারপরে -2,3। -2 মানে এই পাশে যেতে হয়, 1 2 গেলাম, -2 গেলাম এবং 3 উপরে যাবো, 1 2 3। দেখো এই জায়গাটা হবে, এটা গোল করে দেবে। তারপরে -5, -5 1 2 3 4 5 এখানে রয়েছে দাগ, এখানে কিছুটা বাদ চলে গেছে, তো এখানে 5, এখানে 5 হবে, ঠিক এই জায়গাটাই হবে। আর এইভাবে কিন্তু সরল রেখাটা গেছে, এইভাবে গেছে। ঠিক আছে, তো এইভাবে সরল রেখা টানলে দেখবে এরকম ভাবে ছেদ করছে, এবং ছেদ করার পর তোমাদের নির্ণেয় সমাধান লিখতে হবে। কিভাবে লিখবে দেখো, নির্ণেয় সমাধান। ঠিক আছে, এক্স এর মানও 1 আর ওয়াই এর মানও হচ্ছে 1 বেরোচ্ছে, কারণ 1 1 এই বিন্দুটাতেই কিন্তু এর ছেদ বিন্দু। তাই ছেদ বিন্দুর সাহায্যে আমরা কি করলাম, এর সমাধান করলাম। এক্স এর মানও 1 আর ওয়াই এর মানও 1। এইভাবে কিন্তু তোমাদেরকে সমাধান করতে হবে। চলে আসছি আমরা দেখো 10 দাগের অঙ্কটায়। বলছে প্রমাণ করো যে এই সংখ্যাগুলো, এই বিন্দুগুলো পরপর যোগ করলে একটি সামন্তরিক উৎপন্ন হবে। তো সামন্তরিক উৎপন্ন হবে কিনা সেটা তো পরের বিষয়, আগে আমরা কি করব, প্রত্যেকটাকে আমরা ধরে নেব।
এই যে প্রথমটা দেখতে পাচ্ছ, প্রথমটাকে ধরে নেব হচ্ছে এ পয়েন্ট, তারপরটাকে ধরবো বি পয়েন্ট, তারপরটাকে ধরবো সি পয়েন্ট, আর তারপরটাকে ধরবো ডি পয়েন্ট। এবার আমরা কি করব, প্রত্যেকটা দূরত্ব বের করব। প্রথমে এ বির যদি দূরত্ব আমরা বের করি, মাথায় দাগ মানে হচ্ছে দূরত্ব। দূরত্ব বের করার সূত্র একটু আগেও তোমাদেরকে বললাম, সূত্র আমি আরেকবার লিখে দিচ্ছি। x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে দূরত্ব নির্ণয় সূত্র। আমি একবারই লিখলাম, কারণ প্রত্যেকটা তার লিখবো না, কারণ টাইম ওয়েস্ট হবে বারবার লিখে। তোমরা মুখস্থ করে নেবে বা মনে রাখবে। এবার দেখো x1 মানে কি, ফার্স্ট এরটা -7, তাহলে ব্র্যাকেটে লিখবো -7, আর মাইনাস দিয়ে কি হয়ে যাবে 19 তার হোল স্কোয়ার, প্লাস দিয়ে 12 হচ্ছে y1 এর মান, আর মাইনাস দিয়ে কি রয়েছে 18, এটার হোল স্কোয়ার হবে। তাহলে আমরা এটাকে যদি সমাধান করি, তাহলে দেখো 7 আর 19, তাহলে মানে মাইনাসে 19 আর 7 কত হয়ে যাচ্ছে 26, তাহলে -26-এর যদি স্কোয়ার করি তাহলে হয়ে যাচ্ছে 676, প্লাস দিয়ে 12 থেকে যদি আমরা বিয়োগ করি 18, তার মানে এখানে হচ্ছে -6, -6 স্কোয়ার করলে হয়ে যাবে 36। তাহলে এটাকে যদি আমরা রুটের মধ্যে রাখি, তার মানে 676 আর 36 যদি যোগ করি, তাহলে যোগ করে দেখবে 712 আসছে। এর দূরত্বটা বেরোচ্ছে কত, 712। একক লিখতে পারো, ঠিক আছে, এখানে একক বলে লিখতে হবে কারণ দূরত্বের একক হয়। এবার এ বি বের করার পর আমাদেরকে যেটা করতে হবে, এ বির পর বিসি। তাহলে বিসির দূরত্ব আমরা একইভাবে বের করব, কিন্তু এবার আর সূত্রটা লিখবো না, আমরা ডাইরেক্ট লিখবো। প্রথমে রয়েছে 19, তারপরে রয়েছে 15 তার হোল স্কোয়ার, আর তারপরে রয়েছে কত 18 প্লাস 6 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা ডাইরেক্ট করলাম, তোমরা বি আর সি ধরে করবে। দেখো বি মানে 19 আর সি মানে 15, তাহলে 19 থেকে 15 বিয়োগ করেছি, আবার 18 থেকে মাইনাস +6 করে দিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু এই সূত্র অনুযায়ী হচ্ছে। 19 থেকে যদি আমরা 15 বাদ দিই, 4 স্কোয়ার হচ্ছে 16, আর 18 আর 6 আমরা জানি হচ্ছে 18, 19, 20, 21, 22, 23, 24 হয়। 24-এর স্কোয়ার মানে হচ্ছে 576 আমরা জানি। প্রত্যেকটা স্কোয়ার কিন্তু মাথায় রাখবে কত হয়, তাহলে অঙ্ক তাড়াতাড়ি হবে তোমাদের। তাহলে 592 হচ্ছে যোগফল, এটাও কিন্তু এককে লিখতে পারো। এরপরে দেখো আমরা নেক্সট পরেরটা কি করব, বি সির পর করব হচ্ছে সি এ, নয় সিডি, সরি সিডি। ঠিক আছে, সিডিটাও আমরা বের করব। কিভাবে বের করবো দেখে নাও, সি আর ডি ধরে। তাহলে 15 রয়েছে আর প্লাস দিয়ে 11 রয়েছে তার স্কোয়ার, আর এই পাশে কি রয়েছে -6 আর প্লাস দিয়ে 12 তার আবার হোল স্কোয়ার। ঠিক আছে, -6 + 12 ঠিকই আছে। এবার দেখো 15 আর 11 মানে এটাতেও কিন্তু আবার কি হচ্ছে 26 হচ্ছে, তাহলে 26 মানে 676, আর 12 থেকে 6 বাদ দিলে 6 হয়, 6 6 36, তার মানে এটারও কিন্তু সেম আসছে কত 676 আর 36 যোগ করলে, আগে একবার যোগ করেছি 712 একক হয়। ঠিক আছে, তার মানে দেখো আগেরটাও 712, আগেরটা বলতে এ বিটটা 712 বেরিয়েছে, আর এটাও 712 বেরোলো। সিডির পর আমরা করবো হচ্ছে ডি এ। ঠিক আছে, ডি এ করতে পারো বা এ ডি করতে পারো, যে কোনো খুশি, ঠিক আছে, যা খুশি তোমাদের করতে পারো, একই অ্যান্সারই আসবে। তাহলে আমরা এটা কি করে করব, -11, তারপরে হচ্ছে +7 তার হোল স্কোয়ার। ঠিক আছে, -11 + 7 তার হোল স্কোয়ার, আর -12 দিয়ে আমরা লিখবো আবার -12 তার হোল স্কোয়ার। এটা রুটের মধ্যে আছে, এটা বেঁকে গেছে রুটটা। এবার দেখো আমরা এখানে লিখতে পারি কত, 11 থেকে 7, 7, 8, 9, 10, 11, মানে 4 4 এখানে হয়ে যাবে কত 16, আর প্লাস দিয়ে 12 12 24, 24-এর স্কোয়ার করলে আমরা একটু আগেই করেছিলাম 576। তাহলে এটাকেও যদি আমরা যোগ করি, তাহলে এটা বেরোচ্ছে 592 একক। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে সুতরাং দিয়ে তাহলে আমরা কি লিখবো, এ বির যা মান পেলাম সেটার মান সিডির সাথে সমান, এবং আবার আমরা কি পেলাম, বিসির যে মানটা পেলাম সেই মানটা আবার ডি এর সাথে সমান, তাই তো পেলাম যে দূরত্বটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য কি রয়েছে, সমান রয়েছে। ঠিক আছে, সমান হওয়ায় আমরা বলতে পারি এ বি আর সি ডি বিন্দুগুলি পরপর
যুক্ত করলে, পরপর যোগ করলে বা যুক্ত করলে সামন্তরিক উৎপন্ন হবে। সামন্তরিক উৎপন্ন হবে বা হয়, হবে বা হয় একই জিনিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে, এর অ্যান্সারটা এইভাবে লিখতে হবে। চলে আসছি আমরা, দেখো পরেরটা, প্রমাণ করো বলেছে। এটা একটা সূচকের অঙ্ক, ঠিক আছে। এটাকে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা টুকে নেবো। দেখো লেফট হ্যান্ড সাইড, প্রথমে কি রয়েছে, এই যে অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে রয়েছে, তাই আমি অঙ্কটা টুকলাম না, কারণ টাইম ওয়েস্ট হবে। আমি পুরো ডাইরেক্ট অঙ্কটা ধরেই করছি। দেখো এ আছে, একটা এ লিখলাম, তারপরে এটাকে যদি আমরা পাশাপাশি গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে বলতো, 1/x-y ইন্টু x-z হবে। ঠিক আছে, আবার গুণ চিহ্ন দিয়ে এ, এটাও 1 দিয়ে তাই হবে, y-z ইন্টু y-x, আবার ইন্টু দিয়ে এটাতেও তাই হবে, 1/z-x ইন্টু z-y। ঠিক আছে, এরকম রাশি আসবে। এবার এ লিখে প্রথমেরটা যেরকম আছে সেরকমই থাকবে, x-y আর x-z, প্রথমেরটা কোনো চেঞ্জ হচ্ছে না। দ্বিতীয়টা ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে y-x আছে, এটাকে আমাদেরকে চেঞ্জ করতে লাগবে, তার জন্য ওপরে একটা মাইনাস নিতে হবে, তাহলে নিচেরটা কি হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে x-y হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নিচের যে রাশিটা, এই যে রাশি দেখতে পাচ্ছ y-x, এটাকে চেঞ্জ করার জন্য মাইনাসটা একটা ওপরে নিতে হলো। ঠিক আছে, মাইনাস দিয়ে ওপর নিচ গুণ করলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। একইভাবে এ যে টু দি পাওয়ার, এটাকেও যদি আমরা চেঞ্জ করি, তাহলে এই যে z-x রয়েছে, এটাকে আমরা ঘুরিয়ে দেবো x-z দিয়ে, আর এইটা যে z-y রয়েছে, এটাকেও আমরা ঘুরিয়ে দেবো y-z দিয়ে। ঠিক আছে, যেহেতু দুটোই ঘোরাচ্ছি, তাই দুটো মাইনাস মিলে প্লাস হয়ে যায়, তাই প্লাসটা ওপরে আর লিখলাম না। এবার দেখো আমরা কি করব, সবকটা থেকে এ, দেখো আমরা এ লিখতে পারি, একটাই এ, এবং প্রত্যেকটা যেহেতু সূচকে রয়েছে, আমরা জানি এ স্কোয়ার ইন্টু এ কিউব এরকম যদি থাকে, তাহলে এ টু দি পাওয়ার কি হয়ে যায়, 2+3 হয়ে যায়, মানে সূচকে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। ঠিক আছে, এই রুলসটা আশা করি তোমরা জানো, সূচকের রুলস, এটা সূচকের নিয়ম। তাহলে এখানেও তাই হবে, সবকটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তার মানে আমরা কি করব, 1 এখানে সবগুলো লিখে দেবো, x-y, তারপরে x-z, এটা একটা মাইনাস দিয়ে, এখানে যোগ হবে না কারণ মাইনাস হবে, কারণ এটা মাইনাসে আছে, তারপরে y-z, আর এটা হয়ে যাবে x-y, আবার প্লাস দিয়ে আমরা লিখতে পারি x-z, তারপরে হচ্ছে y-z। ঠিক আছে, এর পরের লাইনে আমাদেরকে যেটা করতে হবে, এটার থেকে আমাদেরকে কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে মানে আমরা এখানে চলে আসছি, এ বড় করে লিখবো, তারপরে আমরা বড় করে একটা লাইন টানবো, এখানে কি হবে, x-y, y-z, আর এখানে কি হয়ে যাবে, আরেকটা রয়েছে y-z, x-z। আচ্ছা, তার মানে এখানে লিখবো x-z। এবার দেখো প্রথমটায় xy আর x-z আছে, তার মানে y-z নেই, তার মানে এর ওপরে লিখতে হবে y-z। আবার মাইনাস দিয়ে ভালো করে লক্ষ্য করে দেখো, y-z আছে আর x-y রয়েছে, তার মানে এখানে কি রয়েছে, x-z-টা নেই, তার মানে এখানে আমরা লিখবো x-z এর বদলে x+z হয়ে যাবে। ঠিক আছে, x+z হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস। আবার প্লাস দিয়ে 3 নম্বরেরটা দেখো, z ও আছে, মানে x-z ও আছে, আবার y-z ও আছে, তার মানে x-y-টা নেই, তার মানে x-y-টা ওপরে বসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার ওপরে সবগুলো কি হচ্ছে, কেটে যাচ্ছে। আমরা কাটাটা দেখিয়ে দিচ্ছি, দেখো y এর সাথে y কেটে যাচ্ছে, x এর সাথে x কেটে যাচ্ছে, আবার z এর সাথে z কেটে যাচ্ছে, তার মানে a টু দি পাওয়ার 0। আর কোনো কিছু টু দি পাওয়ার 0 হলে সেটাকে আমরা 1 বলি। তাহলে অঙ্কটাতে 1 প্রমাণ করতে বলেছিল, তাই আমরা লিখলাম হচ্ছে 1 প্রমাণিত বলে। ঠিক আছে, এইভাবে অঙ্কটা তোমাদেরকে করতে হবে। চলে আসছি আমরা 3 দাগের অঙ্কটায়। দেখো 3 দাগের অঙ্কটা আমাদেরকে কিভাবে করতে হবে। ঠিক আছে, বলছে রাম তার নৌকা নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে এই পথ স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ নির্ণয় করো। তো এই অঙ্কটা আমরা কি করে করব, লিখে করতে হবে। লিখে নেব আগে, মনে করি স্থির জলে নৌকার গতিবেগ
বা নৌকার বেগ বলতে পারো, নৌকার বেগ এক্স মাইল পার ঘন্টা, এক্স মাইল পার ঘন্টা, এটা আমরা ধরে নিলাম। এবং আরেকটা রাশি আমাদেরকে ধরতে হবে স্রোতের বেগ, এবং স্রোতের বেগ যে রয়েছে সেটাকে আমরা ধরে নেব কত, ওয়াই মাইল পার ঘন্টা, ওয়াই মাইল পার ঘন্টা, এটা আমরা ধরে নিলাম। এবার দেখো এখানে একটা কনসেপ্ট তোমাদেরকে বুঝতে হবে, একটা হচ্ছে স্রোতের অনুকূল আর একটা হচ্ছে স্রোতের প্রতিকূল। তো দেখো আমি আগে বুঝিয়ে নিই। ধরো এই যে নদী এইভাবে বয়ে যাচ্ছে, ধরো এটা একটা নদী, ঠিক আছে? তো এখানে যেই দিকে স্রোতটা রয়েছে, ধরো এই দিকে যে স্রোতটা রয়েছে সেই দিকেই নৌকাটা যাচ্ছে। তাহলে যেই দিকে স্রোত সেই দিকেই যদি নৌকাটা যায়, ধরো এখানে একটা নৌকা রয়েছে, এই নৌকাটা কিভাবে যাচ্ছে, এই দিকেই যাচ্ছে, ঠিক আছে? তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অনুকূল। কি বলা হয়? অনুকূল। মানে নৌকা যেদিকে যাচ্ছে, স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে বলা হয় অনুকূল। আর নৌকা উল্টো দিকে যদি যায়, ধরো এই নৌকাটা উল্টো দিকে মানে এই দিকে যাচ্ছে, তখন সেটাকে বলা হয় হচ্ছে প্রতিকূল। এটা কিন্তু বুঝবে। তার মানে জল যেদিকে যাচ্ছে তার অপোজিট দিকে নৌকা যাচ্ছে, এটাকে বলা হয় প্রতিকূল। এই দুটো কনসেপ্ট দিয়ে আমাদেরকে প্রথমে কি করতে হবে, সুতরাং দিয়ে দেখো, সুতরাং দিয়ে আমাদেরকে কি লিখতে হবে, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে নৌকার কার্যকারী বেগ, নৌকার কি হবে, কার্যকারী, মানে দুটো বেগ যেটা সেটা মিলে তাকে কার্যকারী বেগ বলে। তাহলে দুটো বেগ মিলে যাচ্ছে, মানে জলও যেদিকে যাচ্ছে, মানে স্রোতও যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, তাহলে তার বেগটা কি হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, মাইল পার ঘন্টা, ঠিক আছে? এটা হয়ে যাবে। আর স্রোতের আমরা প্রতিকূলে যদি ধরি, স্রোতের প্রতিকূলে, ঠিক আছে, স্রোতের প্রতিকূলে একইভাবে নৌকার আমরা কার্যকারী যদি বেগ বের করতে চাই, তাহলে কি হবে, নৌকার তো গতিবেগ বেশি, তাই নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ করে দিতে হবে, তার মানে এক্স মাইনাস ওয়াই মাইল পার ঘন্টা, এটা বেরোবে। এই কনসেপ্টটা তোমাদেরকে মনে রাখতে হবে বা এটা বুঝে অঙ্কটা করতে হবে। এবার দেখো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সমীকরণ তৈরি করতে হবে। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই যেটা যাচ্ছে, তাহলে এই গতিবেগটা আমরা কি করে বের করব, আমরা গতিবেগের সূত্র জানি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে প্রথমটার অতিক্রান্ত দূরত্ব তো আছে দেখো 30, আর তার সময় হচ্ছে 6, তাহলে অতিক্রান্ত দূরত্বকে যদি সময় দিয়ে আমরা ভাগ করি, তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখবো দেখো, প্রশ্নানুসারে এটি কিউ এক্স প্লাস ওয়াই যেটা সেটা অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাহলে অতিক্রান্ত দূরত্ব 30 আর যাচ্ছে 6 ঘন্টার সময়। তাহলে এটাকে আমরা যদি লিখি এক্স প্লাস ওয়াই সমান সমান 5, এটা 1 নম্বর সমীকরণ। আর আবার বলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই যেটা, এইটা কিসে যাচ্ছে দেখো, 10 ঘন্টায় ফিরে এলেন, তার মানে 30 মাইলই রয়েছে, কারণ দূরত্ব তো চেঞ্জ হয়নি, কিন্তু সেটা এসছে সময়টা 10 ঘন্টা লেগে গেছে, তাই 30/10, ঠিক আছে? এটা বাই কেন হলো আবার বলছি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব বাই সময়কে কিন্তু আমরা বেগ বলি, তাই বেগের সূত্র এটা পড়েছে। তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই সমান সমান লিখতে পারি হচ্ছে 3, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 যদি যোগ করে দাও, আমরা লিখতে পারি 1 যোগ 2 করে পাই, বা অপনয়ন যে তোমরা জানো সেই অপনয়ন প্রসেসও যদি করো, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 5, আর এর ঠিক নিচে এক্স মাইনাস ওয়াই সমান সমান 3 যদি বসিয়ে দাও, তাহলে দেখো প্রথমেই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে 2x সমান সমান 5 আর 3 8 হচ্ছে, আর এক্স এর মান 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে। তাহলে নৌকার গতিবেগ বেরিয়ে গেল 4। আর 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দাও এক্স এর মানটা, তাহলে এখানে কত হয়ে যাবে, 4 যোগ ওয়াই ইকুয়াল টু 5। তাহলে ওয়াই এর মানও খুব ইজিলি বেরিয়ে যাবে, 5 বিয়োগ 4, আর 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে আমরা উত্তরে লিখতে পারি নৌকার যে বেগটা, তাহলে নৌকার বেগ আমরা যেটাকে এক্স ধরেছিলাম সেটা হচ্ছে 4 মাইল পার ঘন্টা, বোঝা গেল? মানে 1 ঘন্টাতে 4 মাইল চলে যাচ্ছে। আর স্রোতের যেটা আমরা ধরেছিলাম, স্রোতের বেগ সেটা আমরা ওয়াই ধরেছিলাম, তাই এটা হয়ে যাবে 1 মাইল পার ঘন্টা, ঠিক আছে? 1 মাইল পার ঘন্টা এটা হয়ে যাচ্ছে স্রোতের বেগ। এটা কিন্তু আমরা ধরেছিলাম, দেখে নাও
যে এক্স মাইল আমরা এটা ধরেছিলাম নৌকার গতিবেগ, আর এটা ওয়াই ধরেছিলাম আমরা স্রোতের গতিবেগ, তাই উত্তরটা লিখে নিলাম। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আজকের মডেল কোশ্চেন পেপার 1, যেটা এসি ইনস্টিটিউশন মালদার ছিল, পেজ নম্বর 167 সমাধান পুরো করিয়ে দিলাম। পুরো ভিডিওটা যদি এতক্ষণ ধরে দেখে থাকো তাহলে তোমাদের নিশ্চয়ই কোনো না কোনো উপকারে এসছে। যদি উপকারে আসে তাহলেই কিন্তু তোমরা লাইক করো, ঠিক আছে, না হলে কিন্তু লাইক করার কোনো প্রয়োজন নেই। তোমাদের যদি উপকারে আসে তাহলেই লাইক করো। যদি মনে হয় এরকম ভিডিও আরো পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। ঠিক আছে, তাহলেই কিন্তু তোমরা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে এরকম প্রশ্ন বিচিত্রার সমাধান। আর যদি এটার পিডিএফ নিতে চাও, ঠিক আছে, পিডিএফ প্রথমত বলে রাখি, পিডিএফ কিন্তু আমি খুব সহজে দিয়ে দিই না, কারণ তোমাদের কিন্তু ভিডিও দেখানোটাই আগে মেন উদ্দেশ্য, কারণ তোমাদেরকে আগে শিখতে হবে। পিডিএফ দেখে দেখে অঙ্ক করলে তোমরা শিখবে না। এর জন্য পিডিএফ কিন্তু আমি ভিডিও ছাড়ার অন্তত 7-8 দিন পর, মাঝে মাঝে 10 দিনও হয়ে যায়, তারপরে কিন্তু আমি পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিই বা টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিই, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা টেলিগ্রামে গিয়ে আমার চ্যানেল যদি সার্চ করো, ঠিক আছে, এই যে চ্যানেলের নাম পার্থস গ্রাম ক্লাস, এটা যদি সার্চ করো তাহলে কিন্তু তোমরা জয়েন করতে পারবে। ঠিক আছে, তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।